আমরা 9:30 বেসে আজকের উপসম্পর্ক হচ্ছে ফৌজদারি কার্যবিধি 174। আমরা বরাবর নেই, আমরা প্রতিদিনই আমরা কার্যবিধি ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি আপনাদের সাথে। আশা করি আমরা একই ধারাবাহিক আমাদের কার্যবিধি শেষ হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা 174 পর্যন্ত চলে আসছি। এই 174 ধারাটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা পিআরবি কানেক্টেড হচ্ছে পিআরবি 299 এবং 300 300 300 ধারা। এই পিআরবি কার্যবিধির সাথে পিআরবি যে কানেক্টেড সবগুলো এগুলো আমরা পর্যায়ক্রমে বিভিন্ন প্রশ্ন আকারে ভিতর দেওয়া আছে, আমরা এগুলো দেখব। তো মেন সেকশনটা হচ্ছে সুরতাল সম্পর্কে। আমরা যদি অপমৃত্যু সম্পর্কে জানতে চাই বা আত্মহত্যা বা আনন্যাচারাল ডেথ বা অস্বাভাবিক মৃত্যু, এই 174 থেকেই অনেক কোশ্চেন আছে। 2000 সাল থেকে 2025 পর্যন্ত মিনিমাম 20 থেকে 25 বার এই কোশ্চেনটা আসছে, আরো বেশি। সুরতাল কি, সুরতাল লেখার পদ্ধতি কি, সুরতাল কে কে লিখতে পারেন, সুরতাল কে কে প্রস্তুত করতে পারেন, সুরতালে কে কে উপস্থিত থাকেন, আহ অপমৃত্যু কি, অস্বাভাবিক মৃত্যু কি, অপমৃত্যু মামলা কি, মামলা রুজুর পদ্ধতি কি, অপমৃত্যু মামলার বৈশিষ্ট্য কি, অবৈধ লেখন পদ্ধতি কি, অপমৃত্যু মামলা বা অস্বাভাবিক মামলার নিয়ম হলো কি, কিভাবে, এরকম অনেক কোশ্চেন আছে, দেখবেন আছে। আচ্ছা, এবং অবৈধ মামলা কি কি আইনগত ব্যবস্থা নেওয়া হয়, অবৈধ সুরতহালের আইনগত সাক্ষ্যগত মূল্য কি, এ ধরনের অনেক কোশ্চেন পাবো। তো যাই হোক, আমরা এটা এখান থেকে যে যারা সুরতহাল, অনেকেই অনেক রকম পড়ছে সুরতহাল কি। সুরত মানে চেহারা, হাল মানে অবস্থা। এই চেহারার অবস্থাকে সুরতহাল বলে, বিভিন্নভাবে বিভিন্ন গাইডে বিভিন্নভাবে বর্ণনা আছে। কিন্তু আমি পরীক্ষা হলে যেটা লিখছি, এই যে 174-এর যে বিষয়টা, এই 174 একটা উঠাই দিচ্ছি। আপনারাও তাই করবেন। এবং আমি বইয়ে এখান থেকে সংজ্ঞাটা লিখছি যে কোন কোন ক্ষেত্রে সুরতহাল করা হয় বা কোন কোন ক্ষেত্রে অপমৃত্যু বুঝলাম। মামলা করা হয়, অসহায়ক অসহায়ক মৃত্যুটা মেমোটা দাও, কেন। মেমোটা দাও। যারা জয়েন করবেন সেই হেরে ঢুকে যান, পরে আমি ওই সিকোয়েন্সে থাকি না। তো 174 থেকে যেটা আমি লিখছি যে এই যে বলেছে, প্রশ্ন আসছে যে কোন কোন ক্ষেত্রে অপমৃত্যু মানবরোধ করা হয়, এই তিনটার বাইরে আপনার কোনো কিছু নাই। কিন্তু অনেকে লিখবে কোনো দুর্ঘটনার ফলে, কোনো যন্ত্রের মাধ্যমে, কোনো পানিতে ডুবে, কোনো হচ্ছে গাছে মানে ন্যাচারাল, মানে যত আছে সবাই লিখবে এই এই ইত্যাদি ইত্যাদি। কিন্তু আপনি স্পেসিফিক ভাবে আমরা অপমৃত্যু মামলাটা কেন করি, কোন ক্ষেত্রে করি, কোন উদ্দেশ্যে করি, এই কার্যবিধির 174-এর তিনটার বাইরে নাই। আপনারা যদি একটু খেয়াল করবেন, এই তিনটা যদি খেয়াল করেন, এই তিনটার ভিতরে অল আর ইনক্লুডেড এখানে রয়েছে। কিরকম, যে আমরা যেটা পাবো এখানে, এখানে যেটা বলছে যে 174 দ্বারা বলছে আত্মহত্যা ইত্যাদি বিষয়ে পুলিশ তদন্ত ও প্রতিবেদন। পুলিশ আত্মহত্যা সম্পর্কে খবর দিবে, পুলিশকে আত্মহত্যা সম্পর্কে, আত্মহত্যা ইত্যাদি পুলিশের তদন্ত। তো এই যে এখানে যে পুলিশ ইনকোয়ার এন্ড রিপোর্ট এন্ড সুসাইড, পুলিশ কি করবে, তদন্ত অনুসন্ধান করবে, প্রতিবেদন দিবে কার, এই কোন বিষয়ে, রিপোর্ট অন সুসাইড। কি করবে, থানার অফিসার ইনচার্জ অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অফিসার ইনচার্জ থানা অফিসার অথবা সরকার কর্তৃক যিনি ক্ষমতাপ্রাপ্ত রয়েছে, তা পুলিশ কর্মকর্তা যদি যে কোনো ভাবে সংবাদ পান যে কেউ আত্মহত্যা করছে, এটা একটা আত্মহত্যা। যে আত্মহত্যা তো অনেক ভাবে হতে পারে, বিষ পানে আত্মহত্যা হতে পারে, গাছে তারপর হচ্ছে অনেক আত্মহত্যার অনেক ধরনের রয়েছে। তারপর হচ্ছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারে। তো এই যে কমেন্ট আত্মহত্যা করেছে, ডাইরেক্ট বলছে আত্মহত্যা করেছে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে অন্য কারো দ্বারা। অন্য কারো দ্বারা কিরকম হচ্ছে, কোনো পশু দ্বারা হতে পারে, কোনো যন্ত্র দ্বারা হতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে। দেখেন এই পয়েন্টের ভিতরে সবগুলা রয়েছে। অন্য কোনো দ্বারা, কোনো পশুর দ্বারা হতে পারে, বাই প্রাণী হতে পারে, বাই যন্ত্র হতে পারে, বাই অ্যাক্সিডেন্ট হতে পারে। পশু, যন্ত্র দুর্ঘটনার ফলে নিহত হয়েছে, অথবা এমন পরিস্থিতিতে মারা গেছে, যেটা আমরা করি এই এই 3 নাম্বার পয়েন্টে আমরা সুরতাল করি, যে এমন পরিস্থিতি মারা গেছে যে যুক্তিসঙ্গতভাবে সন্দেহ হয়, রিজনেবল সাসপেনশন হচ্ছেন এই অপরাধটা অন্য কেউ করছে, যেখানে লাশটা পড়ে আছে মনে হচ্ছে না এটা আত্মহত্যা করে নাই, কোনো পশুর দ্বারা কোনো ঘটনায়, যন্ত্রের মাধ্যমে কোনো ঘটনায়, দুর্ঘটনার মাধ্যমে মারা যায় না, কিন্তু এমন ভাবে লাশটা পড়ে আছে বা দুর্ঘটনা ঘটে আছে, আমার কাছে সাসপেনশন মনে হচ্ছে যে এটা অন্য কেউ অপরাধটা করছে। যে এটা যদি মনে হয়, তাহলে আপনি কি করবেন, আপনি মামলা করবেন, সুরতাল করবেন। অর্থাৎ তাহলে অবিলম্বে কি করবেন, এই নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খবর দিবেন, যিনি ইনকুইজ করার ক্ষমতা, যিনি সুরতাল করার ক্ষমতা প্রাপ্ত। এরপর পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে যাবেন, সেখানে গিয়ে কি করবে, এলাকা 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তির উপস্থিত তদন্ত করবেন। অর্থাৎ এই তিনটা লেখে, আত্মহত্যা, কোনো যন্ত্র, প্রাণী বা কোনো দুর্ঘটনা, অথবা এমন পরিস্থিতিতে মারা গেছে যুক্তিসঙ্গত কারণ বা অন্য কোনো অপরাধ করেছে, পুলিশ অফিসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে যে প্রতিবেদন দাখিল করেন, যে প্রতিবেদন তৈরি করেন, সেটাই সুরতাল বলে গণ্য। এটা যদি লিখতে পারেন 5-এর ভিতরে 4, 4.5 পেয়ে যাবে, আমি যেটা বলছি।
আর অনেকে লেখেন এই পা থেকে মাথা পর্যন্ত যা করে সুরতাল, এটা হচ্ছে সবাই সবার মতো যে যেরকম লিখছে। বাট অ্যাকচুয়ালি যদি আপনারা লিখতে চান এখান থেকে লিখতে হবে। আমি বইয়ে এইটুকুই লিখছি যে ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী কর্মকর্তা বা পুলিশ অফিসার বা একজন ম্যাজিস্ট্রেট কি করবেন, ঘটনাস্থলে উপস্থিত যে প্রতিবেদন তৈরি করবেন তাকেই সুরতাল প্রতিবেদন করবেন। কার্যবিধি 174, পিআরবি 299। তাহলে কি করবে, সে ঘটনাস্থলে যাবেন, দুই বা ততোধিক ব্যক্তিকে সম্মান উপস্থিত, এই যে দুই বা ততোধিক ব্যক্তিকে ডাকবেন, এটাও কার্যবিধির 175 দ্বারা লোকজনকে সমান দ্বারা ক্ষমতা, এটা 175 শুধু সুরতালের ক্ষেত্রে। বাট 103-এর 2, 280 বা 103-এর 1 এগুলো হচ্ছে, এগুলো কিন্তু ডাকা আলাদা না, সাক্ষী উপস্থিতির ক্ষেত্রে আলাদা। বাট লোক সুরতালের ক্ষেত্রে 175 ইউজ করবেন। তাহলে কি করবেন, যেখানে আপনি গমন করলেন সেখানে গিয়ে প্রাথমিক কারণ সবার একটা ইনকোয়েস্ট রিপোর্ট অর্থাৎ সুরতাল রিপোর্ট প্রস্তুত করবেন। যেখানে কি কি উল্লেখ থাকবে, ওই রিপোর্টে কি কি থাকবে, এটা কিন্তু পরীক্ষা এই ধারা থেকে আপনি সুরতাল প্রশ্ন লিখবেন। আমি পরীক্ষায় সবসময় এই ধারা থেকেই লিখছি, এর বাইরে লিখিনি। জাস্ট খালি পিআরবি 299, 300, পিআরবি 299, 300, 299 দিয়ে শেষ করছি। তাহলে কি লিখবেন ওখানে গিয়ে, আপনি যে যাবেন, আমরা তো প্র্যাকটিক্যাল অনেক করতে গিয়ে আপনাদের যেটা বলি, আপনার ওখানে গিয়ে কি করবেন, শরীরে কোনো ক্ষত রয়েছে কিনা, হাড় ভাঙা হাড় রয়েছে কিনা, আঘাত আছে কিনা, দাগ আছে কিনা, স্ট্রেন রয়েছে কিনা, এগুলা দেখবেন। এটা একটা মাথায় নেবেন। এগুলা কি কি দেখবেন, শরীরে কোনো ক্ষত চিহ্ন, ভাঙা হাড়, আঘাত বা দাগ রয়েছে, এগুলা দেখবেন। এগুলো পয়েন্ট আকারে লিখবেন। 174, 299, প্রত্যেকটা একই কথা। প্রত্যেকটা লিখে 174 অথবা পুরোটা লিখে 174, 299, সব একই। এখন ওখানে যে আপনার আঘাতটা আছে, কোনো অস্ত্র, আঘাতটা কি মাধ্যমে হয়েছে, কোনো অস্ত্র পাওয়া গেছে কিনা, বা কোনো উপকরণ বা আঘাতের ফলে কোনো ক্ষত হয়েছে কিনা, আঘাত করেছে না, সেটা আপনি অস্ত্রটা যদি থাকে সেখানে আঘাত করেছে বলে মনে হচ্ছে। এখন ব্যতিক্রম হচ্ছে কি, যে এখানে একটা ব্যতিক্রম আছে, এখানে যেটা লেখছে 174-এর ব্যতিক্রমে দেখবেন, যদি কোনো ব্যক্তির মৃত্যু শত্রুপক্ষের আক্রমণে এনিমি অ্যাকশন ঘটে, তাহলে সরকার ভিন্ন কোনো নির্দেশ না দিলে তদন্ত বাড়ির অবহতি করা প্রয়োজন না হতে পারে। মানে সুরতাল করার প্রয়োজন না, মানে কোনো শত্রুপক্ষের আক্রমণে করছে, ভিন্ন নির্দেশ যদি না থাকে তদন্ত রিপোর্ট ম্যাজিস্ট্রেট অবহিত করা প্রয়োজন না হতে পারে। এটা একটা ব্যতিক্রম কিন্তু 174-এর, এটা 114 নিয়ম। বুঝতে পারছেন? পড়িয়ে দেখেন এখানে 174 গেল। দুয়ে কি করবেন, যেখানে আপনি গেলেন তদন্ত প্রতিবেদনটা করতে গেলেন, পুলিশ কর্মকর্তা যেখানে উপস্থিত সাক্ষী থাকবে, যারা থাকবে 174-2, সেখানে স্বাক্ষর করবেন। প্রয়োজন ম্যাজিস্ট্রেটে যাবে, ম্যাজিস্ট্রেটও তো যাবে, যেমন বিভিন্ন ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট যায়, যেমন এই যে পুলিশ বিভিন্ন জায়গায় পুলিশ আর ডিউটি অফিসার যাতে হবে সেখানে ম্যাজিস্ট্রেট যায়। তো তদন্ত প্রতিবেদনটা পুলিশ কর্মকর্তা উপস্থিত ব্যক্তিরাও স্বাক্ষর করবেন, তিনিও স্বাক্ষর করবেন, যিনি তদন্ত করবেন, এবং সাক্ষীদের স্বাক্ষর নেবেন। সেখানে আমরা করি বাম পাশে স্বাক্ষর নেই। 174-3, যদি মৃত্যুর কারণ নিয়ে কোনো সন্দেহ থাকে, কোনো সাসপেকশন থাকে বা সাসপেক্ট থাকে, তাহলে ওই পুলিশ কর্মকর্তা নিকটস্থ সিভিল সার্ভেন্ট সরকার নিযুক্ত চিকিৎসকের কাছে পাঠাবেন। ভেরি ইম্পর্টেন্ট, পোস্টমর্টম 2304-5 আমরা প্রয়োগ করি 174-3। আর এদিকে 304-5 এর ময়নাতদন্তের জন্য কি করি, নিকটস্থ নিয়ারেস্ট হসপিটালে প্রেরণ করি কনস্টেবল মারফতে। 174-5, যে সকল ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করার ক্ষমতা রাখেন, পরীক্ষা আসতে পারে কে কে ইনকোয়েস্ট বা সুরতাল করার ক্ষমতা রাখেন কে কে, অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট মনে রাখবেন, অথবা সরকার কর্তৃক জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক ক্ষমতা মতো অবশ্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, এগুলি এমসিকিউ আসে। বুঝতে পারছেন? তাহলে কে কে করতে পারবেন, জেলা ম্যাজিস্ট্রেট, সরকারি জেলা ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা মতো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এটা যদি আপনারা মোটামুটি ভাবে মেন বই যেটুকু আছে যদি লিখতে পারেন, সাথে পিআরবি 299টা পড়া থাকে, আপনি পরীক্ষা হলে সুরতাল কি, সুরতাল লেখার পদ্ধতি কি, সুরতাল লেখার কৌশল কি, সুরতাল কে কে করতে পারে, সুরতালের ব্যতিক্রম কি, বা সুরতাল লেখার পদ্ধতি কি, কৌশল অবলম্বন কি, নিয়মাবলী কি কি, একবার 174-200 নিয়ম লিখতে পারবে এক কথায়। আমরা যখন পিআরবি করবো আরো অনেক কিছু মোটামুটি ওইটার স্বাক্ষর কাদের কাছে স্বাক্ষর, ওখানে ঘটনাস্থলে কি করবে, যে চিহ্নগুলো কিভাবে সংগ্রহ, মানে মোটামুটি 299টা আমরা আরো ক্লিয়ার হয়ে যাবো। তাহলে মূলত হচ্ছে 174-এ যে এই যে 174-এর যে এখানের যে বিষয়টা, যে ঘটনাস্থলে গেলেন, যে শরীরে কোনো ক্ষত বা ভাঙা হাড়, আঘাত বা দাগ আছে কিনা, এই কথা লিখতেই হবে। এবং কিভাবে কোন অস্ত্র যদি কিভাবে আঘাত পাইছে, কোন অস্ত্র উপকরণ যদি পান, সেখানে যে অস্ত্র যদি পড়ে, যেখানে দেখা গেছে একজন আঘাত পরে আছে, আপনি গেলেন দেখেন একটা ব্লেড পাওয়া আছে অথবা একটা অস্ত্র পাওয়া আছে, আপনি অবশ্যই এটা সেটা জব্দ করবেন, সাক্ষীর উপস্থিত জব্দারি করবেন 103-280। আবার লোকজন ডাকবেন 175, যেটা একটু বলা রয়েছে। এই সুরতাল সংক্রান্ত কোশ্চেন আছে যেগুলো, এগুলো খুব ইজি, এগুলো পাবেন, কোনো টেনশন দরকার নেই। বুঝতে পারছেন? তো এই যে মৃত্যুর প্রাথমিক যে কারণ সম্পর্কে, এই কারণ সম্পর্কে এই 2-3টা পয়েন্ট আপনি লিখতে হবে। এই পয়েন্ট গুলো লিখলে আর কিছু লাগে না। আপনি ওখানে যাই যে কি কি করবেন এগুলো তো আমরা প্র্যাকটিক্যাল লিখবই, বাট এখানে মূল যে শরীর উলট পালট করে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আপনি কি করে রিপোর্ট লিখবেন, প্রথম উপর থেকে পা থেকে মাথা থেকে শুরু করে একদম
একে খুঁটিনাটি চোখ, মাথা, কপালের বর্ণনা, মাথার বর্ণনা, কানের বর্ণনা, চোখের বর্ণনা, নাকের বর্ণনা, মুখ ঠোঁটের, গলা, এভাবে বুক আস্তে আস্তে হাত পায়ের থেকে শুরু করে পা পর্যন্ত তাকে সুন্দর করে কি করবেন, একবার বর্ণনা দিবেন। এই হাতের অবস্থান, এই মুখের অবস্থান, এই দাঁতের অবস্থান, এই চোখের অবস্থান, প্রসারিত, সম্প্রসারিত, হলুদ, এই ইত্যাদি ইত্যাদি, যেরকম পান আর কি, আঘাতের চিহ্ন তাহলে লিখবেন। এই কথাগুলাই হচ্ছে শ্রোতাল ব্যক্তির বর্ণনা দিবে, আঘাতের চিহ্ন খুবই ইম্পর্টেন্ট। 174 এই আমরা এমসিকিউ যেখানে আছে, তাহলে আত্মহত্যা সম্পর্কে মৃত্যুর কোন ধারায় উল্লেখ রয়েছে? 174। 174 তদন্ত শুরু করবেন কে? অবশ্যই ওসি বা অফিসার ইনচার্জ বা ক্ষমতাপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। কোন ক্ষেত্রে 174 পর্যন্ত? অবশ্যই আত্মহত্যা, দুর্ঘটনা, সন্দেহজনক মৃত্যু, সবগুলো, এখানে সবগুলাই। তদন্তের আগে কাকে অবহিত করা হবে? অবশ্যই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তদন্তের সময় কারো উপস্থিতি থাকা প্রয়োজন? অবশ্যই দুই বা ততোধিক সম্মানিত ব্যক্তি ওখানে উপস্থিত রাখবেন। 174 তদন্তকে কি বলা হয়? ইনকোয়েস্ট বা সুরতহাল। তদন্ত প্রতিবেদন কোথায় পাঠানো হবে? অবশ্যই জেলা ম্যাজিস্ট্রেট। জেলা ম্যাজিস্ট্রেট। রিপোর্টে কি উল্লেখ করা হবে? আঘাতের চিহ্ন, অস্ত্রের ধরন, মৃত্যুর কারণ, সবগুলি। মৃতদেহ কোথায় পাঠানো হবে? আচ্ছা। সিভিল সার্জনের কাছে, সিভিল সার্জন। ময়না তদন্ত কখন করা হবে? অবশ্যই সন্দেহ থাকলে। ইনকোয়েস্ট ক্ষমতা কার কার রয়েছে? জেলা ম্যাজিস্ট্রেট, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, উভয়ই। তাহলে হবে উভয়ই। রিপোর্ট কার কাছে স্বাক্ষর করবে? রিপোর্টে কার কার? অবশ্যই উপস্থিত ব্যক্তিরা করবে, ঠিক আছে, উভয়ই। পুলিশ কর্মকর্তা, উপস্থিত ব্যক্তিরা করবে। তদন্ত কোথায় করা হয়? অবশ্যই ঘটনাস্থলে। 174 মূল উদ্দেশ্য কি? অবশ্যই মৃত্যুর কারণ জানা, এটাই মূল কথা। তদন্তে কতজন সম্মানিত ব্যক্তি থাকতে হবে? দুই বা ততোধিক। আত্মহত্যার তথ্য পেলে পুলিশ কি করবে? অবশ্যই তদন্ত করবে। দুর্ঘটনার মৃত্যু হলে কোন ধারা প্রযোজ্য হবে? অবশ্যই 174। সন্দেহজনক মৃত্যুর ক্ষেত্রে কি করে পুলিশ? অবশ্যই তদন্ত করে। রিপোর্টকে কি বলা হয়? অবশ্যই ইনকোয়েস্ট রিপোর্ট। 174 তদন্ত পরিচালনা করে কে? অবশ্যই পুলিশ কর্মকর্তা। এখানে যেগুলা আছে এগুলা আর দরকার নাই, যে 175 তো বলেই বললাম, ব্যক্তিকে তলব করা ক্ষমতা সুরতলের ক্ষেত্রে। এগুলা আমরা আস্তে আস্তে নিচ্ছি। আচ্ছা, 175টা শেষ করে দেই। আচ্ছা, তাকে একটু কাহিনী আছে, একটু শেষ করবো। এই 174 হলো সুরতলের ক্ষেত্রে 299, 300। ভালো করে পড়বেন, এখানে এইখান থেকে একটা প্রশ্ন আসবে। অনেক সময় সুরতল প্রস্তুত করতে বলে, সুরতল প্রস্তুত জন্য আপনারা প্র্যাকটিস করাবো, সমস্যাটা হলো আলাদা। তো আপনাদের আজকে আমি ক্লাসটা নিব না আপনাদের। আমি ওই যে একটু কাজ করতেছি, যে আপনাদের একটা ধারা থেকে অনেকগুলা কোশ্চেন, এই 174 থেকে অনেক কোশ্চেন আছে, অনেক, প্রায় 20 থেকে 25 বার আসছে। যারা অন্যান্য গাইড করা দরকার নাই, এই 174 যেভাবে আছে হুবহু প্রতিদিন একটু রিভিশন নেবেন। মেন বই থাকেন, মেন বই থাকলে এমসিকিউ গ্রহণ করবে, প্রশ্ন গ্রহণ করবে, ভালো করবেন, অন্যদিকে যাবেন না। তো আজকে এই পর্যন্তই।